আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো আছো। আজকে আমি ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্রছাত্রীদের সাথে আছি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট সাবজেক্টটা নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেগারের গঠন ও কার্য প্রণালী। এটা আমরা করেছিলাম উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ অধ্যায় 6 থেকে। আজকে আমরা কি করব, মেগারের গঠন এবং কার্যপ্রণালী দেখব। এখন মেগারের গঠনটা কেমন দেখো, আমরা প্রথমে মেগারের গঠনটা দেখি। মেগারের গঠনটা যদি আমরা পারি, মেগারের গঠন তোমরা মনে হয় মডেল অঙ্ক করছো অনেকটা সেরকমই। ঠিক আছে, দেখো এটা কি, এটা হচ্ছে একটা মেগার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড জেনারেটর, মেগারের একটা অংশ। এটা হচ্ছে মেগারের একটা অংশ। এটা কি করে, এটা হচ্ছে এপাশেও কি থাকে, এটা একটা ম্যাগনেট, এপাশেও একটা ম্যাগনেট। এটা কি ম্যাগনেট, এইটা কি ম্যাগনেট। এখন তাহলে এই সম্পূর্ণ অংশটা কি, এই হ্যান্ড ড্রাইভের জেনারেটর। হ্যান্ড ড্রাইভের জেনারেটর, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে হ্যান্ড ড্রাইভের জেনারেটর। এখন দেখো এই অংশটা শুরু করা, আমাদের যেহেতু পরীক্ষার প্রশ্ন আছে যে মেগারের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করো, এজন্য মেগার আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। এখন মেগার যদি তোমরা 1 থেকে 2 বার আঁকো তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে, আর যদি না আঁকো তাহলে বিষয়টা কঠিন হবে। এখন দেখো একটা অংশ, এই অংশের ভিতরে হচ্ছে আরো 2টা অংশ থাকে। কি কি অংশ থাকে, এরকম 2টা অংশ থাকে। এখন এই যে অংশ দুটা, এই অংশ দুটো কি ম্যাগনেট। এপাশে একটা অংশ, এটা হচ্ছে ম্যাগনেট, এটাও কি ম্যাগনেট। এটা কিন্তু ব্ল্যাক করা থাকে, ঠিক আছে। এখন দেখো মূলত এটা এইভাবে থাকে, মূলত এটা এইভাবে থাকে, আর এই সম্পূর্ণ অংশটা যেটাতে ব্ল্যাক থাকে। এখন এখানে একটা রেজিস্ট্যান্স থাকে,
রেজিস্ট্যান্সটা কিসের সাথে সংযুক্ত থাকে দেখো এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সটা এই প্রান্তের সাথে যুক্ত থাকে, এই প্রান্তের সাথে যুক্ত থাকে এবং এই প্রান্ত থেকে আরেকটা কি আছে এই প্রান্ত থেকে আসে, এসে এটা কোথায় যায় একদম সরাসরি নিচে চলে যায়। দেখো কানেকশনটা এটা এর সাথে যুক্ত। আচ্ছা, তাহলে এর অপর প্রান্ত কি হয়, এই যে অপর প্রান্ত এটা আর একটা রেজিস্ট্যান্সের সাথে যুক্ত হয়ে আরেকটা রেজিস্ট্যান্সের সাথে যুক্ত হয়ে কি হয়, এটা সরাসরি গ্রাউন্ডে চলে যায়, সরাসরি গ্রাউন্ডে চলে যায়। দেখো এটা হচ্ছে প্রেসার কয়েল রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে কারেন্ট কয়েল রেজিস্ট্যান্স। এটা কি এটা হচ্ছে কারেন্ট কয়েল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে প্রেসার কয়েল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কারেন্ট কয়েল রেজিস্ট্যান্স। এখন আর কি কি আছে এখানে দেখো, এই যে পাত আছে দুইটা, এই পাতটা কি, এটা হচ্ছে ডিফ্লেক্টিং কয়েল, এই পাতটা কি ডিফ্লেক্টিং পাতটা কি তাহলে, এটা হচ্ছে ডিফ্লেক্টিং কয়েল। আর এই পাতের সাথে এখানে একটা অংশ আছে, এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট। আর এইখানে যে অংশটা এটা কি, এটা হচ্ছে এসকে মেজারিং এসকে। এই পয়েন্টটা বলতে এই পর্যন্তই থাকে, আমরা একটু মান করার জন্য বেশি বড় করে দিয়েছি। এখন তাহলে আমরা মেগারের গঠনটা দেখলাম যে মেগারটা আসলে কেমন, এই সম্পূর্ণ চিত্রটা কি মেগার, তাই না? সম্পূর্ণ চিত্রটা হচ্ছে মেগার। এখন দেখো মেগারের গঠন প্রণালী তাহলে আমরা একটু দেখি যে মেগার একটি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট। এখানে এই যে ম্যাগনেটগুলো ব্যবহৃত হয়েছে এগুলো কি পার্মানেন্ট ম্যাগনেট, যার পার্মানেন্ট ম্যাগনেটের পোল পিসগুলো প্রজেক্টেড হর্ন টাইপ এবং কেন্দ্রীয় আয়রন যেটা বিশেষ আকৃতি। এই যে কেন্দ্রীয় আয়রন এটা হচ্ছে কোর, কেন্দ্রীয় আয়রন বা কোর, এই কোরটা হচ্ছে বিশেষ আকৃতি। ডিফ্লেক্টিং কয়েলটি, এই যে ডিফ্লেক্টিং এই যে কয়েল, এই যে পাতটা এটা হচ্ছে ডিফ্লেক্টিং কয়েল। তো ডিফ্লেক্টিং কয়েলটি কি হবে, ডিফ্লেক্টিং কয়েলটি কন্ট্রোল কয়েলের সাথে সমকোণে অবস্থিত। দেখো ডিফ্লেক্টিং কয়েল একটা আর কন্ট্রোল কয়েল একটা। কন্ট্রোল কয়েল কোনটা, এই নিচের যে পাতটা এইটা, এটা হচ্ছে ডিফ্লেক্টিং কয়েল। আর কন্ট্রোল কয়েল কোনটা,
এই উপরের যে পাতটা এটা হচ্ছে কন্ট্রোল কয়েল। উপরের যে পাতটা সেটা হচ্ছে কন্ট্রোল কয়েল। এখন দেখো ডিফ্লেক্টিং কয়েলটা কি হয়েছে, কন্ট্রোল কয়েলের সাথে সমকোণে অবস্থিত। এই যে কয়েলটা ব্যবহৃত হচ্ছে, এই কয়েল আর এই কয়েলের অবস্থান কত ডিগ্রি? দেখো 90 ডিগ্রি। এইভাবে আছে না, কয়েলটা এভাবে আছে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ, 90 ডিগ্রি বা 1 সমকোণ। তাহলে ডিফ্লেক্টিং কয়েলটি কন্ট্রোলিং কয়েলের সাথে 90 ডিগ্রি সমকোণে অবস্থিত এবং পার্মানেন্ট ম্যাগনেটের ফিল্ডের মধ্যে মুক্তভাবে ঘুরতে থাকে। এই যে পার্মানেন্ট ম্যাগনেট, দুই পাশে দুটো পার্মানেন্ট ম্যাগনেট। এখন এই ডিফ্লেক্টিং কয়েল এবং কন্ট্রোল কয়েল একে অপরের সাথে 90 ডিগ্রি সমকোণে অবস্থিত এবং এই দুইটা পার্মানেন্ট ম্যাগনেট যে আছে এই পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরে ঘুরতে থাকে এবং এটা হচ্ছে এই ঘোরানোর ধরনটা হচ্ছে মুক্তভাবে ঘুরতে থাকে। উভয় কয়েলই হস্তচালিত একটি ডিসি জেনারেটরের আরেকটি সংযুক্ত। এই যে উভয় কয়েল, এই ডিফ্লেক্টিং কয়েল আর এই কন্ট্রোল কয়েল দেখো, উভয় কয়েল ডিসির সাথে সংযুক্ত একটি হস্তচালিত ডিসি জেনারেটর। এটা হ্যান্ড ড্রাইভের জেনারেটর। এটা কি উৎপন্ন করে? ডিসি ভোল্টেজ উৎপন্ন করে। এই যে চিত্রটা এটা হচ্ছে হ্যান্ড ড্রাইভের জেনারেটর। এটা আমরা দেখছি মেগারে, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল করার সুযোগ নেই, প্র্যাকটিক্যাল করলে আমরা অবশ্যই দেখতাম। এটা একটা হ্যান্ডেল থাকে, এই হ্যান্ডেলটা হচ্ছে গ্রাইন্ডার, এখানে ডিসি সোর্স উৎপন্ন হয়। তো এই দেখো ডিফ্লেক্টিং কয়েল এবং কন্ট্রোল কয়েল সরাসরি কিসের সাথে যুক্ত? হ্যান্ড ড্রাইভের জেনারেটরের দুই প্রান্তের সাথে যুক্ত থাকে। এখন কন্ট্রোল কয়েলের সাথে অপর একটি কয়েল সিরিজে সংযুক্ত করা হয়। কন্ট্রোল কয়েলের সাথে যদি আরেকটা কয়েল সিরিজে সংযুক্ত করা হয়, দেখো কন্ট্রোল কয়েল কই, এর হচ্ছে কন্ট্রোল কয়েল, এর সাথে আরেকটা কয়েল কিভাবে সংযুক্ত করা হয়েছে? সিরিজে সংযুক্ত করা হয়েছে এবং এরা একটি স্থির মানের রেজিস্ট্যান্সের সাথে সংযুক্ত থাকে। এরা আরেকটা কি থাকে? স্থির মানের রেজিস্ট্যান্স, এই যে এই রেজিস্ট্যান্সের সাথে সংযুক্ত থাকে। যে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে তার ডিফ্লেক্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত হবে। এখন ডিফ্লেক্টিং কয়েলটা কই, যে রেজিস্ট্যান্সটা আমাদের পরিমাপ করতে হবে সেটা ডিফ্লেক্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত করতে হবে। দেখো আমাদের এই রেজিস্ট্যান্সটা পরিমাপ করতে হবে, এই রেজিস্ট্যান্সটা ডিফ্লেক্টিং কয়েলের সাথে কিসে আছে? সিরিজে সংযুক্ত আছে। এখন কন্ট্রোল কয়েল এবং কম্পেনসেটিং কয়েল সিরিজে সংযুক্ত করা হয়েছে যাতে এদের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত কারেন্ট সময়ের বিপরীতমুখী হয়। এখন শেষ কথাটা কি বলছে দেখো, যে কন্ট্রোল কয়েল এবং কম্পেনসেটিং কয়েল সিরিজে সংযুক্ত করা হয়েছে যাতে এদের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট সমূহ বিপরীতমুখী হয়। এই কয়েলগুলো সিরিজে সংযুক্ত করা হয়েছে যাতে এদের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে এটা যেন বিপরীতমুখী হয়। তো কম্পেনসেটিং কয়েল এবং যে কয়েল সিরিজে সংযুক্ত হয়েছে এর ভিতরে যাতে রেজিস্ট্যান্সটা কি হয়? কারেন্ট প্রবাহের অভিমুখটা বিপরীত দিকে হয়। এখন দেখো কয়েল দুটির সন্নিহিত পার্শ্বগুলোতে কারেন্ট সময়ের নির্দেশ একই দিকে প্রবাহিত হবে। এখন কয়েলে কি হয়? ঘূর্ণনের সৃষ্টি হয় এবং এর পার্শ্বগুলো দক্ষিণ মেরু শৃঙ্গ এবং কেন্দ্রীয় আয়রন করে মাঝখানে এয়ার গ্যাপের ফ্রি প্রবেশ করে। এগুলো ওইভাবে লাগবে না। তো তোমরা হচ্ছে বইয়ে দেখবা যে প্রবাহিত কারেন্ট সমূহ বিপরীতমুখী হয়। এই বিপরীতমুখী হয় পর্যন্ত তোমরা হচ্ছে গঠন প্রণয় লিখবা। এখন এই মেগারের কার্যপ্রণালীটা কিভাবে হয় সেটা আমি একটু বলছি, চিত্রের সাথে তোমরা একটু বুঝে নিবা, তারপরে হচ্ছে বাসায় পড়াশোনা করলে নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারবে। দেখো কার্যপ্রণালী কি, যেহেতু কন্ট্রোল কয়েল, এখানে কন্ট্রোল কয়েল আছে আর ডিফ্লেক্টিং কয়েল আছে, কন্ট্রোল কয়েল এবং কম্পেনসেটিং কয়েল সিরিজ রেজিস্ট্যান্সের সহ জেনারেটরের প্রান্তদ্বয়ের আড়াআড়িতে সংযোগ করা হয়। দেখো কম্পেনসেটিং কয়েল বলতে এই ডিফ্লেক্টিং কয়েল, এই ডিফ্লেক্টিং কয়েল আর এই কন্ট্রোল কয়েল কি জেনারেটরের আড়াআড়িতে সিরিজে সংযুক্ত করা হয়।
এখন সংযুক্ত যেহেতু করা হয় সেহেতু এই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট পরীক্ষাকৃত সার্কিটে কি হবে, প্রয়োগকৃত ভোল্টেজের সাথে সরাসরি একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। এখন তখন কি হয়, যখন নিরপেক্ষ অবস্থান কারেন্ট গ্রহণ করে তখন টর্কের সৃষ্টি হয়। তখন এই টর্কটা কি হয়, শূন্য হয়। যে টর্কটা হয় সেই টর্কটা শূন্য হয় বা টর্ক থাকেই না। এই অবস্থায় পয়েন্টারের অবস্থান স্কেলের এক প্রান্তে এবং এটা যখন টর্ক শূন্য হয়, এই অবস্থায় পয়েন্টারের অবস্থান কি স্কেলের এক প্রান্তে অসীম দ্বারা চিহ্নিত হয়। স্কেলের এক প্রান্তে অসীম দ্বারা চিহ্নিত থাকে, যা পরীক্ষাকৃত সার্কিটের অসীম রেজিস্ট্যান্স নির্দেশ করে। এখন যখন এই ডিফ্লেক্টিভ কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন একটি ঘূর্ণনের সৃষ্টি হয়, যা কয়েল এবং পয়েন্টারকে ডান দিকে ঘোরায় বা দক্ষিণাবর্তে ঘোরায়। এই ঘূর্ণের ফলে কন্ট্রোল কয়েল দক্ষিণ মেরুর ফিল্ডে প্রবেশ করে, ফলে বামাবর্তে একটি কন্ট্রোলিং টর্কের সৃষ্টি হয়। সমাবস্থা পাওয়া যায় তখন যখন ডিফ্লেক্টিং টর্ক কন্ট্রোলিং টর্কের সমান হয়। এখন কার্যপ্রণালীটা যেহেতু আমাদের ক্লাসটা অনলাইনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যালে গঠনটা তোমরা হয়তো প্র্যাকটিক্যালে এইভাবে দেখতে পাচ্ছ না, কারণ ভিতরের অংশটা আমরা খুলতাম না, কিন্তু কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিউরটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। সেই সুযোগটা তোমাদের বলো না। সেই সুযোগটা তোমাদের হলো না। এখন কার্যপ্রণালীটা আরও একবার খেয়াল করো, যেহেতু কন্ট্রোল কয়েল এবং কম্পেনসেটিং কয়েল, এই যে কন্ট্রোল কয়েল এবং এই যে কম্পেনসেটিং কয়েল, এই কয়েল কি করছে, সিরিজে সংযুক্ত। সিরিজ রেজিস্ট্যান্স ও জেনারেটরের প্রান্ত দ্বয়ে আড়াআড়িতে সংযুক্ত। জেনারেটর কোনটা, এটা হচ্ছে জেনারেটর, এর কি আড়াআড়িতে সংযুক্ত। এখন এই আড়াআড়িতে যেহেতু সংযুক্ত, তখন যেহেতু এই কয়েলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, জেনারেটরে যখন বিদ্যুৎ উৎপন্ন হবে, যখন তুমি জেনারেটর ঘুরাইতে থাকবা তখন এই জেনারেটর একটা বিদ্যুৎ উৎপাদন হবে। সেই বিদ্যুৎ কি হবে, যেহেতু এর সাথে সরাসরি সংযুক্ত, এই বিদ্যুৎটা পরীক্ষাকৃতভাবে এর ভিতর দিয়ে যাবে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে। এখন এই কারেন্টটা কি হয়, সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সাথে সরাসরি সমানুপাতিক হয়। এখন যখন ডিফ্লেক্টিং কয়েল কোনো কারেন্ট প্রবাহিত হয় না, যখন ডিফ্লেক্টিং কয়েলে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তখন কি হয়, কন্ট্রোল কয়েল কি করে, নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে। এবং কন্ট্রোল কয়েল যখন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে তখন কি হয়, তখন টর্ক শূন্য হয়। এই অবস্থায় পয়েন্টারের অবস্থান স্কেলের এক প্রান্তে এবং এটা তখন টর্ক শূন্য হয়। এই অবস্থায় পয়েন্টারের অবস্থান স্কেলের এক প্রান্তে অসীম দ্বারা চিহ্নিত করে। দেখো যখন টর্ক শূন্য হবে তখন পয়েন্টারটা কি করবে, যে কোনো এক প্রান্তে অসীম নির্দেশ করবে, সর্বোচ্চ প্রান্তে যায় থেমে যাবে, তার মানে কি অসীম নির্দেশ করবে। এখন দেখো যখন ডিফ্লেক্টিং কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন একটি ঘূর্ণনের সৃষ্টি হয়। যখন এই ডিফ্লেক্টিং কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, যখন কন্ট্রোলিং কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন টর্ক শূন্য, তখন স্কেলের মান হবে অসীম। আর যখন ডিফ্লেক্টিং কয়েলের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন একটি ঘূর্ণনের সৃষ্টি হয়, যা কয়েল এবং পয়েন্টারের দক্ষিণাবর্তে ঘোরায়। কয়েল এবং পয়েন্টারকে কি করে, দক্ষিণ দিকে ঘোরায়। এখন এই ঘূর্ণনের ফলে কয়েল দক্ষিণ মেরুর ফিল্ডে প্রবেশ করে, ফলে বামাবর্তে একটি কন্ট্রোলিং টর্কের সৃষ্টি হয়। যেহেতু এটা দক্ষিণ মেরুর দিকে প্রবেশ করবে তখন বামাবর্তে কি হবে, একটা টর্কের সৃষ্টি হয়। এখন এই কয়েলের সাম্যাবস্থা পাওয়া যায় বা এই স্কেলের সাম্যাবস্থা পাওয়া যায় তখন ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক সমান হয়। তাহলে কি হয়, ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্ক যদি সমান হয় তাহলে এই কয়েলটার সাম্যাবস্থা পাওয়া যায়। এখন প্রথমে হচ্ছে আরো একবার সহজে বুঝো, যে প্রথমে আমরা কি করব, একটা মেগার, দেখো মেগারের কানেকশনটা দেখো, যে রেজিস্ট্যান্সটা আমরা পরিমাপ করব সেটা ডিফ্লেক্টিং কয়েলের সাথে সিরিজে সংযুক্ত হবে।
এখন আমরা যদি ডিসি ভোল্টেজ উৎপন্ন করি জেনারেটরের মাধ্যমে, তাহলে ডিসি ভোল্টেজ উৎপন্ন করার ফলে যদি কন্ট্রোলিং কয়েলে কারেন্ট প্রবাহিত হয় তখন কি হবে, তখন টর্কটা হচ্ছে শূন্য হবে। কন্ট্রোলিং কারেন্ট যদি প্রবাহিত হয় তখন টর্কটা শূন্য হবে, কারণ তখন ডিফ্লেক্টিং কয়েলে কোনো কারেন্ট থাকবে না। তাহলে তখন কি স্কেলটা অসীম পাঠ নির্দেশ করবে। যদি একইভাবে ডিফ্লেক্টিং কয়েলে কারেন্ট প্রবাহিত হয় সেক্ষেত্রে এটা ডানাবদ্ধে ঘুরবে, কয়েল সহ স্কেলটা কি হবে, ডানাবদ্ধে পাঠিয়ে, তখন বাম দিকে একটা টর্ক হবে, তখন কি হবে, এই কয়েলটা সাম্যাবস্থা প্রদান করবে। এবং এই সাম্যাবস্থা হতে হলে কি করতে হবে, ডিফ্লেক্টিং কয়েল এবং ডিফ্লেক্টিং টর্ক এবং কন্ট্রোলিং টর্কের মান সমান হতে হবে। তাহলে মেগারের গঠন এবং কার্যপ্রণালী সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাইলাম। এখন যদি আমরা বই দেখে পড়াশোনা করি তাহলে আশা করছি আরও ক্লিয়ার ধারণা হবে। এখন মেগার দ্বারা কিভাবে উচ্চ রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, মেগার কোথায় ব্যবহার হয়, এগুলো মেগার দিয়ে কী কী টেস্ট করা যায়, এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে সেই কামনাই করছি। সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।